হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 25টা ক্লাস দিয়ে দিয়েছি। আজ থাকছে 26 নম্বর ক্লাস। তো আমি বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার জন্য তোমাদের ক্লাস দিতে পারিনি। তো আজ থেকে আমি তোমাদের আবার ক্লাস দেওয়া শুরু করছি। আজকে আমি 15টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তাহলে চলো আজকের প্রথম যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষাক্ষেত্রে 3H বলতে কি বোঝানো হয়েছে? প্রথমত, শিক্ষাক্ষেত্রে এই যে 3H এর ধারণাটি প্রথম সূত্রপাত করেছিলেন মহাত্মা গান্ধী। 3H এর 3টে H যদি বিশ্লেষণ করা হয়, 3টে Hকে বোঝাচ্ছে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। এই 3টে Hকে বোঝানো হচ্ছে। এই 3টে H এর দ্বারাই আধুনিক এবং সামগ্রিক শিক্ষার যে মূল ভিত্তি সেটাকেই কিন্তু বর্ণনা করা হয়েছে। তাহলে প্রথমে দেখা যাক যে হেড, এই এইচ দিয়ে, মানে ফার্স্ট যে এইচ, সেটা দিয়ে কি বর্ণনা করা হচ্ছে না, এটি শিক্ষার্থীর জ্ঞানীয় ক্ষেত্র বা কগনিটিভ ডোমেনকে নির্দেশ করে। এর মাধ্যমে শিশুর যে বুদ্ধির বিকাশ, চিন্তা করার ক্ষমতা, জ্ঞান অর্জন এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে হার্ট। হার্ট হচ্ছে শিক্ষার্থীর যে অ্যাফেক্টিভ ডোমেন, অর্থাৎ আবেগীয় ক্ষেত্রকে নির্দেশ করছে। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যে সহমর্মিতা, ভালোবাসা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সুন্দর আচরণের বিকাশ ঘটানোর লক্ষ্যই হচ্ছে এই এইচ দিয়ে নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে হ্যান্ড, অর্থাৎ এটি শিক্ষার্থীর সাইকোমোটর ডোমেন বা কর্মদক্ষতাকে নির্দেশ করছে। গান্ধীজির মতে কি ছিল না, শিক্ষার্থী শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শিখবে না। কিভাবে শিখবে না, হাতে কলমে শিক্ষা গ্রহণ করবে, যাতে তারা স্বনির্ভর হতে পারে। অর্থাৎ গান্ধীজি সবসময় ভোকেশনাল এডুকেশনটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে হেড, হার্ট এবং হ্যান্ডের মাধ্যমে 3টে ডোমেনকে কিন্তু আমাদের নির্দেশ করা হচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলা হয়? তাহলে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হচ্ছে তার কারণ হচ্ছে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশদের যে মানে সামাজিক অনাচার, শোষণ, তার বিরুদ্ধে যে অকথ্য অত্যাচার হতো তখন, সেই সময় দাঁড়িয়ে তিনি কবিতা ও গানের মধ্য দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। ঠিক আছে, 1922 সালে 22শে অক্টোবর ধূমকেতু পত্রিকায় তার কালজয়ী কবিতা বিদ্রোহী, এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। তারপরে কিন্তু তাকে এই উপাধি দেয়া হয়েছিল। কে দিয়েছিলেন দেখো, সাহিত্যিক প্রমথ চৌধুরী প্রথম তাকে এই উপাধিতে ভূষিত করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? না, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর 7ই এপ্রিল পালিত হয়। এটা পালন করার একটি উদ্দেশ্য রয়েছে, কি তা হচ্ছে যে 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রতিষ্ঠা হয়েছিল 7ই এপ্রিল। আর এই দিনটিকে স্মরণীয় রাখতেই 1950 সাল থেকে এই দিনটি বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু উদযাপিত হচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, দুধে যে শর্করা থাকে তার নাম কি? দুধে যে প্রাকৃতিক শর্করা থাকে তার নাম হচ্ছে ল্যাকটোজ। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন, যে জৈব গ্রিন হাউস গ্যাস কাকে বলা হয়, কোন গ্যাসটিকে বলা হয়? না, সেটা হচ্ছে মিথেন গ্যাসকে। মিথেন গ্যাসের সংকেত হচ্ছে CH4। আর এটিকে মানে জৈব গ্রিন হাউস গ্যাস কেন বলা হচ্ছে না, মূলত পচনশীল জৈব পদার্থ, গবাদি পশুর বজ্র, ধান ক্ষেত, ল্যান্ডফিল থেকে নির্গত হয় বলেই একে জৈব গ্রিন হাউস গ্যাস বলা হয়। পরবর্তী প্রশ্ন, যে রুশোর লেখা বিখ্যাত শিক্ষামূলক গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে এমিল। ওকে, পরবর্তী প্রশ্ন, যে পতঙ্গভুক উদ্ভিদ কাকে বলা হয়? দেখো, যে সমস্ত উদ্ভিদ নাইট্রোজেনের অভাব মেটানোর জন্য পতঙ্গ শিকার করে তাদের দেহে পুষ্টিরস সংগ্রহ করে, তাদেরই পতঙ্গভুক উদ্ভিদ বা ইনসেক্টিভোরাস প্ল্যান্টস বলা হয়। এই যে উদ্ভিদগুলো, এরা কিন্তু সাধারণত নাইট্রোজেনের যেখানে অভাব, মানে সেই মাটিতেই কিন্তু জন্মায়। তাই তারা পতঙ্গ থেকেই এই যে নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করে নেয়। যদি উদাহরণস্বরূপ বলি, কোন কোন উদ্ভিদকে বলবো না, কলসপত্রী বা পিচার প্ল্যান্ট, আর একটা হচ্ছে সূর্য শিশির বা স্যান্ডিউ, এই দুটো হচ্ছে
পতঙ্গভুক উদ্ভিদ বা ইনসেক্টিভোরাস প্ল্যান্টসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো যে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি? উত্তর হচ্ছে 97। আর যদি ক্ষুদ্রতম বলা হয় সেটা হচ্ছে 11। পরবর্তী প্রশ্ন যে চিংড়ির রক্ত নীল হয় কেন? না, চিংড়ির রক্ত নীল হওয়ার প্রধান কারণ হলো এতে থাকা হিমোসায়ানিন নামক একটি রঞ্জক পদার্থ। মানুষের রক্ত লাল তার কারণ হচ্ছে এখানে আয়রন ঘটিত হিমোগ্লোবিন থাকে, যার কারণে মানুষের রক্ত লাল হয়। কিন্তু চিংড়ির রক্তে অক্সিজেন পরিবহনের জন্য তামা সমৃদ্ধ প্রোটিন হিমোসায়ানিন কাজ করে, যা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নীল বর্ণ ধারণ করছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যে হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্র কার সৃষ্টি? তাহলে বাংলা সাহিত্যের বিখ্যাত হাস্যরসাত্মক চরিত্র হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্রের স্রষ্টা হলেন প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে সেমি ভাওয়েল কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা কিন্তু ইন্টারভিউতে করা হয়েছে। আমি আজকে যে প্রশ্নগুলো করাচ্ছি বেশ কিছু প্রশ্ন 90% প্রশ্নই কিন্তু ইন্টারভিউতে এসেছে। তো খুব ভালো করে কিন্তু তোমরা উত্তরগুলো দেখে নাও। সেমি ভাওয়েল কি? না, ইংরেজি বর্ণমালায় যে লেটারগুলি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও ভাওয়েলের মতো উচ্চারণ হয় সেগুলোকেই সেমি ভাওয়েল বলছে। উদাহরণস্বরূপ দেখো যে ডব্লিউ আর ওয়াইকে বলছে সেমি ভাওয়েল, কারণ এরা শুরুতে থাকলে কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, যেমন ওয়াটার, ইয়েস। কিন্তু মাঝে বা শেষে থাকলে যেমন লো আর ফ্লাই, এই দুটোতেই দেখো লো যখন উচ্চারণ করছি লো, তো ডব্লুটা ও এর মতো উচ্চারিত হচ্ছে, অর্থাৎ যেটা একটা ভাওয়েল সাউন্ড। আবার ফ্লাই, এফ এল ওয়াই ফ্লাই, অর্থাৎ আয়ের মতো উচ্চারণ হচ্ছে, ওয়াইয়ের মতো কিন্তু উচ্চারিত হচ্ছে না, অর্থাৎ ভাওয়েল সাউন্ড কাজ করছে। সেই জন্যই কিন্তু এদেরকে আমরা বলছি সেমি ভাওয়েল। মনে রাখবে ডব্লু আর ওয়াইকে বলছি আমরা সেমি ভাওয়েল। পরবর্তী প্রশ্ন বর্গক্ষেত্র ও রম্বসের কর্ণের পার্থক্য কী? বর্গক্ষেত্র রম্বসের কর্ণের প্রধান পার্থক্য হলো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান দৈর্ঘ্যের এবং সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। অন্যদিকে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলেও এরা কিন্তু দৈর্ঘ্যে অসমান, অর্থাৎ একটা বড় আর একটা ছোট হয়। নেক্সট এবং আজকে সর্বশেষ প্রশ্ন কি বলছে দেখো, ছন্দের জাদুকর কাকে বলা হয়? বাংলা সাহিত্যের সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। কেন বলা হয় দেখো, তার কবিতার ছন্দ, শব্দ এবং ভাষার অতুলনীয় ব্যবহারের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধিতে ভূষিত করেছিলেন। ঠিক আছে। তো আজকে আমি 15টা প্রশ্ন করালাম। এই প্রশ্নগুলো 90% প্রশ্ন তোমাদের কিন্তু ইন্টারভিউতে এসেছে। তো অবশ্যই খুব ভালোভাবে উত্তরগুলো তোমরা দেখে নেবে। আর যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, করে নিও। তোমাদের এই 26টা ক্লাসের একটি ফোল্ডার করা আছে, প্লেলিস্ট করা আছে, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026। তোমরা যারা নতুন ক্লাসগুলি এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।